তো আজকে হচ্ছে 7 জুলাই 2024, বৃহস্পতিবার। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2024 এর 37তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির পঞ্চম ক্লাস। তো এটা আমাদের আজকের পঞ্চম ক্লাসের লেকচার শিট। তবে আগের দিনের যে চতুর্থ লেকচার শিট, সেটা আমরা একটু আলোচনা করব, কারণ ওখানে কিছু বিষয় বাকি রয়ে গেছে। তো ওখানে আমরা আমাদের সাজেশনের যে 5 নাম্বার প্রশ্ন, সেটা আমরা শুরু করেছিলাম। যেখানে 1 নাম্বার প্রশ্নটা, যে ফৌজদারি কার্যবিধি 1898 144 ধারা মোতাবেক কি আদেশ প্রদান করতে পারে। এটা আমরা জানি 144 অনুসারে আদেশ প্রদান করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং কি কি অবস্থায় এই আদেশ প্রদান করা যায়, সাধারণত আদেশগুলো প্রদান করা হয় যে ক্ষেত্রে আপনার মানে জরুরি অবস্থার সৃষ্টি হয়। জরুরি পরিস্থিতি, যে কোনো আপনার আহ কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে, নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়, সেই ক্ষেত্রেই এই ধরনের আদেশ দেওয়া হয় খুবই জরুরি পরিস্থিতিতে। আর কতদিন পর্যন্ত এই আদেশ বলবৎ থাকে, এটা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। যে আদেশ বলবৎ থাকে 2 মাস। 2 মাসের বেশি বলবৎ থাকে না। যদি কোনো ম্যাজিস্ট্রেট 2 মাসের বেশি বলবৎ থাকার আদেশ দেয়, তাহলে তার সেই আদেশটা আপনার ইল্লিগাল বা অবৈধ বলে গণ্য হবে। তবে এই 144-এর যে আদেশ, এটা বৃদ্ধি করতে পারে, আদেশ বৃদ্ধি করতে পারে কে বলেন? সরকার, গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। আচ্ছা। আহ তাহলে দেখেন, আমরা চলে আসি 2 নাম্বার প্রশ্নটা আজকে পড়বো। সেটা এখানে যেটা আছে, যে ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান মতে প্রসিডিং রুজু করার অপরিহার্য শর্ত কি কি। তো আমরা এখন চলে আসি এর উত্তরে। পাশের খ যেটা ছিল, যে ফৌজদারি কার্যবিধির 145 ধারার মধ্যে 45 ধারার মধ্যে প্রসিডিং রুজু করার অপরিহার্য শর্ত। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা 145 ধারায় সাধারণত, যে এটা একটা কোয়াসি মানে আপনার প্রায় দেওয়ানি এখতিয়ার। প্রায় দেওয়ানি এখতিয়ার, যদিও মামলাটা হচ্ছে আপনার ফৌজদারি, বাট এর নেচারটা কোন ধরনের? দেওয়ানি। অর্থাৎ 145 ধারার মামলা তখন করা হয় যখন কোনো ব্যক্তিকে বেদখল করা হয়। বেদখল করা হয়। আমরা জানি দখল বেদখল রিলেটেড বিষয়গুলো নিষ্পত্তি করার দায়িত্ব দেওয়ানি আদালতের, কিন্তু কিছু ক্ষেত্রে আছে যে যখন বেদখল করা হলো, বেদখল করার 2 মাসের মধ্যে সে ইচ্ছা করে দেওয়ানি মামলা না করে কি মামলা করতে পারে? 145 ধারার মামলা করতে পারে। এবং 145 ধারার মামলা করতে হবে বেদখল হওয়ার কতদিনের মধ্যে? 2 মাস। 2 মাসের মধ্যে মামলা করলে তারপরে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই বিষয়টা তদন্ত করে দেখবে। তদন্ত করে দেখার পরে যদি দেখে আসলেই সে 2 মাসের মধ্যে বেদখল করা হয়েছে, তাহলেই তাকে প্রকৃত দখলকার হিসেবে তাকে বিবেচনা করবে। এবং যতদিন পর্যন্ত তাকে আইনগত পন্থাবেদী রেখে বেদখল করা না হচ্ছে, ততদিন পর্যন্ত ওই জায়গায় সে থাকবে। এখন মনে হতে পারে যে সাধারণত আমরা যখন ওই যে ফুটবল মাঠের খেলায় দেখি, যে হঠাৎ একজন প্লেয়ার ব্যথা পাইছে, তখন তার ম্যাজিক স্প্রে দিছে। মানে স্প্রে দিলে তাৎক্ষণিক ওই ব্যথাটা সাথে সাথে থাকে না, দেখা গেল 20-50 মিনিট সে খেলছে, কিন্তু আলটিমেটলি তাকে কিন্তু আবার অপারেশনই করা লাগে। সো আপনি যদি দখল রিলেটেড কোনো মামলায় তাৎক্ষণিক প্রতিকার পেতে চান, তাহলে আপনাকে আসতে হবে 145-এ। আর যদি আপনার যদি মনে হয় না আমি যে প্রতিকারটা পাবো এটা হলো পার্মানেন্ট, তাহলে আমার যেতে হবে কোথায়? দেওয়ানি কার্যবিধিতে, মানে দেওয়ানি মামলা দায়ের করতে হবে। ওই যে সুনির্দিষ্ট প্রতিকার 8 ও 9 ধারা। 8 ও 9 ধারা। তো এখন, যে তাহলে 145 ধারার মামলা কেন করা হয়? 145 ধারা, ওই যে যে কথা বললাম, যে ভূমি বা কোনো আপনার পুকুর, পানি, সীমানা, মৎস্য খামার, এগুলা নিয়ে যদি কোনো দ্বন্দ্ব থাকে, তাহলে সেই ক্ষেত্রে দায়ের করা হয় কোন মামলা? 145 ধারার মামলা। আর একটা বিষয় জানা দরকার, আহ 145 ধারার মামলারও আপনার নর্মালি ফৌজদারি মামলার ক্ষেত্রে কাউকে দণ্ড দেওয়া হয় অথবা খালাস দেওয়া হয়। আসামিরে কি দেয়? দণ্ড দেয় অথবা কালার দেয়। কিছু ক্ষেত্রে জরিমানা দেয়, কিছু ক্ষেত্রে ওই দণ্ড মানেই তো কারাদণ্ড জরিমানা উভয়ই বোঝায়। কিন্তু এই যে যে একটা, এটা এই ক্ষেত্রে কাউরে দণ্ড দেওয়া হয় না। 145 ধারার মামলায় কাউরে কি দেওয়া হয় না? দণ্ড দেওয়া হয় না। শুধুমাত্র তার কাছ থেকে দখলটা নিয়ে দখল কি বুঝাই দেওয়া হয়। এটাই হচ্ছে আপনার 145 ধারার মামলা। তো এখন আপনাকে যদি বলে যে তাহলে 144-এর সাথে 145-এর পার্থক্য কি? 144-এ ঘটনা এখনো ঘটে নাই, ঘটতে পারে, মানে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কা আছে।
আর 145-এ আমি অলরেডি বেদখল হয়ে গেছি। তাহলে এই জায়গায় ঘটনা কি ঘটে গেছে। আর 144 স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কা থাকতে পারে, কিন্তু 145 শুধুমাত্র কি স্থাবর। এবং এই 145 কে বলা হয় আধা দেওয়ানি এখতিয়ার, কোয়াসি সিভিল জুরিসডিকশন, আধা দেওয়ানি এখতিয়ার। যদিও ফৌজদারি মামলা, বাট এটারে বলা হয় কি আধা দেওয়ানি এখতিয়ার। কেন? কারণ এটা যদিও ফৌজদারি, কিন্তু এর ভাবসাব স্বভাব চরিত্র হচ্ছে দেওয়ানির মতো। আচ্ছা, তো এখন আর একটা বিষয় এখানে বলিনি, সেটা হচ্ছে যে যদি কাউকে 145 ধারায় দখল ফিরিয়ে দেওয়া হয়, তাহলে যার কাছ থেকে দখলটা নেওয়া হলো, যারে বেদখল করা হলো, সে কি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মামলা করে কোনো প্রতিকার পাবে কিনা? মানে শুনেন, আমি এইভাবে বললাম, আমি বেদখল হয়েছিলাম, আমি মামলা করলাম 145 ধারা, আদালত তদন্ত করে দেখলো যে আমি আসলে 2 মাসের মধ্যে দখলে ছিলাম, তখন আমার যে বেদখল করছিল তার কাছ থেকে দখল নিয়ে আমারে আমার দখল বুঝাই দিছে। এখন আমারও যদি দখল বুঝাই দেয়, আমি তো আমার দখল পাইলাম। এখন যারে ওই যে বেদখল করলো আদালত, সে কি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মামলা করতে পারবে কিনা? যেহেতু আমরা 9 ধারা কি করে এসেছি, শেষ করে এসেছি না ভাই, 9 ধারা মামলা করতে পারবে? পারবে না। কেন পারবে না? স্যার 9 ধারার মামলা কি স্যার সরকারের বিরুদ্ধে করা যাবে না স্যার? আর ওরে 9 বেদখল ধারায় করা একটা কথা আছে যে যারা আইনগত পন্থা ব্যতিরেকে বেদখল করা হয়েছে, তাহলে এই যে তারে যে বেদখল করছে সেটা তো আইনগত পন্থা ব্যতিরেকে না, এটা আইনগত পন্থাই তারে বেদখল করা হয়েছে। তো এই ক্ষেত্রে তার প্রতিকার হচ্ছে কি বলেন, মানে সে 9 ধারা মামলা করতে পারবে না, বাট সে যদি মালিক হয় তাহলে কোন ধারা মামলা করতে পারবে? 8 ধারা। তাহলে যদি 145 ধারায় মামলায় যে হেরে গেছে, সে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারায় মামলা করে কোনো প্রতিকার পাবে না। ধন্যবাদ। আমরা একটু প্রশ্ন চলে আসি, দেখেন উত্তরে 5-এর খ। তো স্থাবর সম্পত্তি সংক্রান্ত শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধির 1898 145 ধারার বিধান মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারে। কে গ্রহণ করতে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট বা। পরেরটা দেখেন, যিনি আদেশ দিতে পারে। স্থাবর সম্পত্তির দখল নিয়ে বিরোধের ফলে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুযায়ী প্রয়োজনীয় আদেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপরিল্লিখিত যে কোনো একজন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দিতে পারে। তারপরে আমরা চলে আসি যে 145 ধারায় 145 ধারার অধীন প্রসিডিং এর প্রয়োজনীয় উপাদান বা অপরিহার্য শর্ত। নিম্নোক্ত উপাদান অবস্থা বা অপরিহার্য শর্ত বিদ্যমান থাকলে 145 ধারার অধীন প্রসিডিং রুজু করা যাবে। কোন কোন ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখেন 1 নম্বরে বলতেছে, আন্ডারলাইন করবেন, পক্ষদের মধ্যে বিরোধ থাকবে। কি থাকবে? বিরোধ থাকবে। তো বিরোধের বিষয় হবে জমি, পানি, দালান, বাজার, মৎস্য খামার, ফসল, ভূমি, অন্যান্য উৎপাদিত দ্রব্য বা সম্পত্তির খাজনা বা মুনাফার দখলকে কেন্দ্র করে। বানানটি ঠিক করে নেন, মুনাফার দখলকে কেন্দ্র করে। তাহলে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, তাদের পরীক্ষায় আসবে যে 145 ধারায় স্থাবর সম্পত্তির দখল বলতে কোন ধরনের, মানে স্থাবর সম্পত্তি বলতে কোন ধরনের সম্পত্তিকে বোঝায়। তাহলে ওখানে জমি, পানি, দালান, বাজার, মৎস্য খামার, ফসল, ভূমি, খাজনা, মুনাফা এগুলারও কি বলে গণ্য হবে? স্থাবর সম্পত্তি বলে গণ্য হবে। তারপরে দেখেন, বিরোধের খবর ম্যাজিস্ট্রেট, পুলিশ রিপোর্ট বা অন্য কোনো ভাবে পেয়েছে। এই যে বিরোধ, এই বিরোধের খবরটা ম্যাজিস্ট্রেট পেয়েছে পুলিশ রিপোর্ট বা অন্য কোনো ভাবে, বিরোধের কারণে শান্তি ভঙ্গ হবে, এর মর্মে ম্যাজিস্ট্রেট কি থাকবে? সন্তুষ্ট হবেন। বিরোধ অবশ্যই সংবাদপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের স্থানীয় এখতিয়ারের মধ্যে হতে হবে। স্থানীয় এখতিয়ার গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যদি মামলা করেন, তাহলে অবশ্যই গোপালগঞ্জ জেলার মধ্যেই হতে হবে। যদি আপনি ওই চাপাইল ব্রিজের ওই পাশে, যেটা নড়াইল জেলার অন্তর্গত, সেখানকার কাজ যদি আপনি করেন, সেখানকার মামলা এখানে করলে হবে? হবে না। তারপরে দেখেন, ম্যাজিস্ট্রেট বলতে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বোঝাবে। তাহলে এই এই শর্তগুলো আমার লিখতে হবে, এই শর্তগুলো আমার লিখতে হবে। উল্লেখিত শর্ত বা উপাদান বিদ্যমান থাকলে 145 ধারার প্রসিডিং রুজু করা যাবে। এখন আমরা চলে আসি যে বিরোধ সম্পর্কে জানার পর
ম্যাজিস্ট্রেটের করণীয় বা যেসব আদেশ দিবেন আন্ডারলাইন করবেন। বিরোধ সম্পর্কে জানার পর ম্যাজিস্ট্রেটের করণীয় বা যে সকল আদেশ ম্যাজিস্ট্রেট দিবেন। দেখেন 145 ধারায় ম্যাজিস্ট্রেটের এখতিয়ার অন্যান্য সাধারণ ক্ষমতা আছে না, এই আকারটা কেটে দেন, হবে অনন্য সাধারণ ক্ষমতা। 9 দফলা আকার আছে না, ওটা কেটে দেন। কি ক্ষমতা? অনন্য সাধারণ ক্ষমতা। এই ক্ষমতা সব সময় প্রয়োগ করতে পারবে না। ম্যাজিস্ট্রেট যদি এই ধারার অধীন বিরোধ দ্বারা শান্তিভঙ্গের ব্যাপারে সন্তুষ্ট হন তখন এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এখানে দেখেন এই জায়গা বেশ কয়েকটা 145-1, 145-3, 4, 6 আছে না? তো আপনার যদি মনে না থাকে যে আপনার সাবসেকশন 1-এ কি আছে, 3-এ কি আছে, তাহলে আমি সব লিখে দেবো কিভাবে? 145 ধারায় আছে, 145 ধারায় আছে। কিন্তু মনে না থাকলে আমি সাবসেকশন ভুল করব না। যদি আমার আশঙ্কা থাকে যে আমার মনে নাই অ্যাকচুয়ালি এটা কি সাবসেকশন 3 নাকি সাবসেকশন 4, তাহলে আমি কি করব না, উল্লেখ করবো না। আমি কি লিখবো তাহলে? শুধু 145। দেখেন 145 এক ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট যখন বিরোধী পক্ষদের ব্যক্তিগতভাবে, আন্ডারলাইন করবেন, ব্যক্তিগতভাবে বা অ্যাডভোকেটের মাধ্যমে উপস্থিত হতে বা নিজেদের দাবি সম্পর্কে লিখিত বক্তব্য উপস্থাপনের জন্য লিখিত আদেশ দিবেন। ম্যাজিস্ট্রেট 145-1-এ বলতেছে যে যাদের দুইজনের মধ্যে বিরোধ তাদের কি বলবে, যে আপনারা ব্যক্তিগতভাবে বা অ্যাডভোকেটের মাধ্যমে উপস্থিত হবেন এবং নিজেদের পক্ষে কি কি লিখিত বক্তব্য উপস্থাপন করবেন। তা লিখিত বক্তব্য উপস্থাপন এটা বলতেছে কততে? 145-1। আচ্ছা একটু দাঁড়ান, একটু বিরতি, 1 মিনিট, শুরু করি আমরা। তাহলে আমরা 145-1 মনে রাখবো কি দিয়ে? আহ লিখিত বক্তব্য, মানে লিখিত বক্তব্য উপস্থাপন করতে দেবে বা আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দিবে। আচ্ছা, তারপরে দেখেন আমরা 145-3টা দেখি, যে 145-3 ধারা অনুযায়ী উক্ত আদেশের একটি নকল সমন জারির মতো করে জারি করবে। মানে ওই যে যে আদেশটা আদালত দিল এটা কিসের মতো করে জারি করবে? সমনের। এবং আদেশের একটি নকল বিরোধীয় বস্তুর কাছাকাছি প্রকাশ্য স্থানে লটকিয়ে দিবে। বিরোধীয় বস্তু মানে কি? স্থাবর সম্পত্তি, যে সম্পত্তি নিয়ে আপনার দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। 145-4 ভিভিআই, 145-4 এই সাবসেকশনটা আপনাদের এই রিলেটেড যে যতগুলা প্রবলেমেটিক প্রশ্ন আসবে সেই প্রবলেমেটিক প্রশ্নগুলার মানে আপনার সমাধান করতে হলে দুইটা সাবসেকশনের দরকার। একটা হলো 145-4 আর একটা হলো 145-6। দেখেন 145-4-এ বললো যে ম্যাজিস্ট্রেট পক্ষসমূহের লিখিত বক্তব্য যথাযথভাবে পরীক্ষা করবেন, সাক্ষ্য গ্রহণ করে ঠিক করবেন যে বর্তমানে কোন পক্ষ জমির দখলে আছে এবং আগে কে ছিল। উভয় পক্ষের বক্তব্য শুনবেন, তাদের যে সাক্ষীরা আছে তাদের আহ যে সাক্ষ্য গ্রহণ করা হবে। তারপর ম্যাজিস্ট্রেট ঠিক করবেন যে বর্তমানে কে দখলে আছে আর এর আগে কে দখলে ছিল। যদি ম্যাজিস্ট্রেট দেখতে পান যে আদেশের পূর্ববর্তী 2 মাসের মধ্যে কোনো পক্ষকে বলপূর্বক অন্যায়ভাবে বেদখল করা হয়েছে, দাড়িটা কাটেন, তখন ম্যাজিস্ট্রেট উক্ত দখলচ্যুত পক্ষকে দখলদার বলে ঘোষণা দিবে। বুঝেন কিনা? উনি সবার শোনা মেলার পরে উনি যদি মনে করে যে যে মামলা করছে তারে আসলেই বেদখল করছে 2 মাসের মধ্যে, তাহলে ধরে নিবেন যারে বেদখল করছে সেই প্রকৃত দখলদার, এবং দখলদার বলে কি দিবেন? ঘোষণা দিবেন। কি দিবেন বলেন? ঘোষণা দিবেন। এই কথাটাই বললো কততে? 145-4। তাহলে আমরা 145-1-এ পেলাম ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের হাজির হতে বলবে, লিখিত বক্তব্য উপস্থাপন করতে বলবে, 145-1। 145-3-এ পড়লাম যে নকল সমন জারি মতো করে জারি করবে এবং লটকাইয়া দিবে, এটা 145-3। 145-4-এ পড়লাম পক্ষ সময়ের বক্তব্য ম্যাজিস্ট্রেট কি করবে? বিবেচনা করবে বা সাক্ষ্য গ্রহণ করবে এবং তারপরে তিনি দেখবেন যে আগে কে দখলে ছিল আর বর্তমানে কে দখলে আছে। এবং তিনি যদি মনে করেন যে কোনো ব্যক্তির আসলেই বেদখল করা হয়েছে মামলা করার, মানে আসলেই বেদখল করা হয়েছে মামলা করার আগে, যে মামলা করছে তারে আসলেই বেদখল
করছে, তাহলে তারাই প্রকৃত দখলকার হিসেবে ঘোষণা দিবেন এবং ঘোষণা দিবেন। বাট এখনো কিন্তু দখল বুঝাই দেয় নাই, কি দিছে, ঘোষণা দিল যে অমুক ওই হচ্ছে আসল দখলকার। এবার চলে আসেন 145-6, যেখানে বলতেছে যে 145-6 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে বর্তমানে যে পক্ষ দখলে আছে তাকে দখলদার বলে গণ্য করা উচিত, আহ, তখন ম্যাজিস্ট্রেট ঘোষণা দিবেন যে যথাযথ আইনগত পদ্ধতি দ্বারা উচ্ছেদ না করা পর্যন্ত উক্ত ব্যক্তি দখলে থাকবেন এবং তিনি দখলের অধিকারী, তার দখলে ব্যাঘাত ঘটানো নিষিদ্ধ। তাহলে তারে যদি মনে করেন যে সে যে আগে 145-4 যে ঘোষণা দিল, তারে যদি মনে করে যে তারে দখল বুঝাই দিবে কততে, 146-এ, অথবা 46-এ যদি 44-এ যদি 145-4-এ যদি দেখে যে যে মামলা করছে সে দখলে ছিল না, সে দখলে ছিল না, বরং যে দখলে বর্তমানে আছে সেই দখলে ছিল, তাহলে তারেও ঘোষণা দিবেন 145-এর এই 6-এ ঘোষণা দিয়ে, এবং তারে বলবে যে যতদিন পর্যন্ত তোমার বেদখল করা না হচ্ছে, কি পন্থাপতি রেখে, আইনগত পন্থাপতি রেখে, ততদিন পর্যন্ত তুমি দখলে থাকবা। বিষয়টা একটু বুঝেন। ধরেন ডিপজল মামলা করছে, ডিপজল মামলা করছে 145 ধারার তানভীরের বিরুদ্ধে। এখন আদালত যদি সব কিছু বিবেচনা করার পর দেখে যে ডিপজলই আসলে দখলে ছিল, তাহলে ডিপজলের দখলকারী হিসেবে ঘোষণা দিবে 145-4, আর ডিপজলের দখল বুঝাইয়া দিবে তানভীরের কাছ থেকে 145-6, এবং বলবে যতদিন পর্যন্ত তোমারে কেউ আইনগত পন্থা রেখে বেদখল করা না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি কি থাকবা, দখলে থাকবা। আর যদি এরকম দেখে যে ডিপজল মামলা করছে, বাট আদালত সকল কিছু বিবেচনা করে দেখলো যে না, ডিপজল দখলে ছিল না, দখলে ছিল তানভীর, তাহলে 145-6 বলবে যে তানভীর তুমি প্রকৃত দখলকার, যতদিন পর্যন্ত তোমার আইনগত পন্থা ব্যাধি রেখে বেদখল করা না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি দখলে থাকবা। দেখেন, 145 ধারার কার্যধারা চলমান অবস্থায় আন্ডারলাইন করবেন, কোন পক্ষ মারা গেলে, আপনাদের এবার পরীক্ষায় আসছে, কোন পক্ষ মারা গেলে ম্যাজিস্ট্রেট মৃত পক্ষের প্রতিনিধিকে পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। মানে যদি নর্মালি ফৌজদারি মামলায়, একটা জিনিস মনে রাখবেন, ফৌজদারি মামলায় যদি আসামি মারা যায় মামলা বাতিল হয়ে যায়, আর যদি নালিশি মামলায় বাদী মারা যায় তাহলে কাস্টমস অনুযায়ী অন্য ব্যক্তি মামলা চালাইতে পারে, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে কোনো বিধান নাই যে অমুক জায়গা অনুযায়ী বাদী পক্ষভুক্ত হবে। বুঝতে পারছেন? কিন্তু এই যে একটা ফৌজদারি মামলার ব্যতিক্রম, যে জায়গা যার বিরুদ্ধে মামলা করছে বিবাদী বা যে মামলা করছে বাদী, যেই মারা যাক না কেন বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হতে পারে, এই জায়গায় বলা আছে। কারণ এটা আছে আধা দেওয়ানি এক টাইপের মামলা, যে কথা বললাম দেওয়ানি কার্যবিধিতে যদি পক্ষগণ মারা যায় তাহলে পক্ষভুক্ত হয় কত দেশের কত বিধিতে, 22 আদেশের 3-4, 22 আদেশের 3 আর 4, এটার বলে কায়মোকাম। 22 আদেশের এবং 3 এবং 4 বিধিতে বলে কায়মোকাম। কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। 90 দিন স্যার। 176, 77 অনুচ্ছেদ। জি। তারপরে দেখেন যে বিরোধের বিষয়বস্তু কোন ফসল, আন্ডারলাইন করবেন, কোন ফসল বা দ্রুত পচনশীল হলে তা হেফাজত বা বিক্রয়ের আদেশ দিবেন। তাহলে আমরা মানে এখান থেকে 145 থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসে এইভাবে যে অমুক অমুক একটা জায়গায় দখলে আছে, হঠাৎ করে প্রতিবেশী এসে তাকে বেদখল করে, বেদখল হওয়ার 2 মাসের মধ্যে সে 145 ধারা মামলা করছে। এখন এই মামলার প্রেক্ষিতে আদালত তারে কি দখল ফিরাই দিতে পারে কিনা আলোচনা করুন। তাহলে কিন্তু আমার লাগবে 145 ধারার, যদি আপনি 2টা সাবসেকশন লিখতে চান কয়টা লিখতে হবে, 145-4 আর 145-6। আর কোন ফসল দ্রুত পচনশীল হলে এটা হেফাজত বা বিক্রয়ের আদেশও দিতে পারে। তো আমরা চলে আসি, দেখেন আহ ফৌজদারি, আমরা যদি একবারে প্রশ্নটা দেখি, প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে 6 নাম্বার প্রশ্নটা, যে ফৌজদারি কার্যবিধি 145 ধারার বিধান মতে প্রসিডিং রুজু করার শর্ত কি কি, এটা আমরা পেলাম। এটা পেতে হলে ওই শর্ত যা যা আছে ওইটা লিখতে হবে, সাথে সাথে যে 145-এর 1 বিধি, 145-এর সাবসেকশন 1, 3, 4, 6 এইগুলো আমার লিখতে হবে। এবার পরের অংশ দেখেন, ফৌজদারি কার্যবিধির 144 এবং 145 ধারার পার্থক্য নির্ণায়ক বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। মানে বলতেছে যে 144 এবং 145 ধারার পার্থক্য।
তো পার্থক্য খুবই সোজা। আমরা যদি দেখি 144 এবং 145 ধারা পার্থক্য পড়ি, দেখেন প্রথমে বললো যে আদেশের ক্ষেত্রে উৎপাত বা আসন্ন বিপদ সংক্রান্ত জরুরি ক্ষেত্রে 144 ধারা আদেশ দেওয়া হয়, উৎপাতের ক্ষেত্রে 144, আর স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আশঙ্কায় 145 ধারায়। তারপরে যদি আমরা আসি সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্যতা, 144 ধারা স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, অপরদিকে 145 ধারা শুধুমাত্র কি স্থাবর। তারপরে আমরা চলে আসি আদেশের কার্যকাল, সরকার গেজেট দ্বারা ভিন্ন কিছু নির্দেশনা না দিলে 144 ধারার আদেশ 2 মাসের বেশি বলবৎ থাকবে না। কয় মাসের বেশি? 2 মাস। অপরদিকে প্রকৃত দখল নির্ধারিত না হওয়া পর্যন্ত 145 ধারা আদেশ বিদ্যমান থাকে। প্রকৃত দখল কেমনে নির্ধারিত হবে? দেওয়ানি আদালতের মাধ্যমে। বক্তব্য পেশ, 144 ধারা আদেশের পূর্বে কেউ বক্তব্য পেশ করতে পারে না, পক্ষান্তরে 145 ধারা আদেশের পূর্বে উভয় পক্ষকে বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়। তারপরে দেখি একতরফা আদেশ, যে 144 ধারার আন্ডারলাইন করবেন, আদেশ একতরফা ভাবে দেওয়া হয়, অন্যদিকে 145 ধারা আদেশ একতরফা ভাবে দেওয়ার কোনো সুযোগ নাই। ক্রোক বা রিসিভার যদি আমরা দেখি, যে 144 ধারায় ক্রোক করা বা রিসিভার নিয়োগ সংক্রান্ত কোনো বিধান নেই, পক্ষান্তরে 145 ধারায় ক্রোক বা রিসিভার নিয়োগ সংক্রান্ত বিধান আছে। প্রযোজ্যতা যদি আমরা দেখি, 100 ফৌজদারি কার্যবিধির 144 ধারা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য, বাট সেটা ম্যাজিস্ট্রেট প্রয়োগ করে না, সেটা করে পুলিশ কমিশনার। আর 145 ধারা মেট্রোপলিটন এলাকায়ও প্রযোজ্য। তারপরে দেখেন পরিধি, 144 ধারার পরিধি অনেক বেশি। কয় কয় কিলোমিটার তানবীর? অনেক বেশি। মানে কয় কিলোমিটার হতে পারে আনুমানিক পরিধি? আচ্ছা, পক্ষান্তরে 145 ধারার পরিধি সীমিত, 145 ধারার পরিধি সীমিত। আচ্ছা, তারপরে আমরা, হ্যাঁ, বলবেন কিছু? আমি ওই যে 145 সেখানে সম্পূর্ণ সম্পূর্ণ বোঝেন নাই? আরো সুবিধা আপনি কি বুঝছেন আগে সেটা বলেন। তো আমার একটু এখানে বস্তুটা যে 145 হলো কিন্তু দখলে থাকে আমাদের প্রভাব আমাদের কিছু দখলে আছে ভাবে যে তুমি দখলে থাকো দাম বিক্রিয়ার থেকে তোমার কতদিনের আমরা করার জন্য এটা হলো আপনার 145 চার হুম, আর 6 হলো যে তিন দখলে দেখা করে তিন দখলে নাই এটা দাম দিতে দাম দাম দিতে বলা হবে তুমি থাকো তোমাকে এই সম্পত্তি দিলাম এই কিছু বলতে তার সম্পত্তি দেওয়া হলো না, সেটা আছেই, দখল বুঝাইতে হলো আইনগত পন্থা ব্যতীত তারা বেদখল করার আগ পর্যন্ত। তার শুধু ঘোষণা, জি। আর যে দখলে নাই তার ক্ষেত্রে, মানে ওই যে যদি যারা বেদখল মামলা যে করছে সে যদি প্রমাণিত হয় যে সেই আসলে দখলে ছিল, তারা ঘোষণা দিল 4, আর তার দখল বুঝাই দিল কততে? 6। 6 প্রশ্ন করে আইটি চলে গেছে। আচ্ছা, দেখেন আমরা পরে আসি, যে ম্যাজিস্ট্রেট যদি দখল নির্ণয় অসমর্থ হন বা কোনো পক্ষ দখলে না থাকলে, ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে যে কোনো পক্ষই দখলে আছে কি নাই এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তাহলে কি করবে? সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর মৌখিক ও দালিলিক সাক্ষ্য পর্যালোচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি বিবাদমান পক্ষদ্বয়ের মধ্যে বিরোধীয় বিষয় কার দখলে আছে তা নির্ণয় করতে ব্যর্থ হন, আন্ডারলাইন করবেন, বা কোনো পক্ষই দখলে না থাকে, তখন ধারা আন্ডারলাইন করবেন 146-এর 1 অনুযায়ী ম্যাজিস্ট্রেট উক্ত বিষয় প্রয়োগ করবেন। বিষয় মানে কি? ওই জমি, জমি। তাহলে যদি দেখেন যে কেউই দখলে আছে কি নাই এই বিষয়ে কোনো পরিষ্কার ভাবে কিছুই বোঝা যাচ্ছে না, তাহলে ওই সম্পত্তি ক্রোক করবেন। যখন একটি এখতিয়ার সম্পন্ন আদালত উক্ত সম্পত্তিতে পক্ষদ্বয়ের মধ্যে থেকে প্রকৃত দখলদার নির্ধারণ করতে পারবে, তখন ম্যাজিস্ট্রেট ক্রোক প্রত্যাহার করবেন।
আপাতত যদি দেখে দেখে যে কেউই দখলে নাই তাহলে কি করবে? ক্রোক করবে। কিন্তু পরে যদি দেখে যে কে দখলে আছে সেটা নির্ধারণ করতে পারবে, তখন সেই ক্রোক আদেশ কি করবে? প্রত্যাহার করবে। তবে ক্রোক করার পূর্বে ম্যাজিস্ট্রেটকে এই মর্মে সন্তুষ্ট হতে হবে যে ক্রোক না করলে শাস্তিভঙ্গ, শান্তি লেখেন, শান্তি, ক্রোক না করলে কি হতে পারে? শান্তি ভঙ্গ। শান্তি ভঙ্গের আশঙ্কা না থাকলে ক্রোক করার প্রয়োজন নাই। যদি শান্তি ভঙ্গের আশঙ্কা না থাকে তাহলে কি করার দরকার নাই? ক্রোক করার প্রয়োজন নাই। ক্রোক ক্রোক বলেন না আবার কেউ। দেখেন, বিরোধীয় বিষয় ক্রোক করার পর ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে রিসিভার নিয়োগ দিতে পারে। পূর্বে যদি দেওয়ানি আদালত, এটা আন্ডারলাইন করেন, পূর্বে যদি দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ দিয়ে থাকে তখন ম্যাজিস্ট্রেট রিসিভার নিয়োগ দিতে পারবে। এটা একটা দারুণ কথা যে কোনো মামলায় যদি দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ দিয়ে থাকে তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আর আলাদা করে রিসিভার নিয়োগ দিবে না। যদি বিরোধীয় ফসল বা যদি বিরোধীয় কোনো ফসল বা দ্রুত পচনশীল হয়, আহ আহ, ফসল হয় অথবা এমন যা কিছু আছে যা হচ্ছে কি দ্রুত পচনশীল, তাহলে তা যথাযথ হেফাজত বা বিক্রয়ের ব্যবস্থা করবেন। তাহলে কি বোঝা গেল? যে ম্যাজিস্ট্রেট যদি কে দখলে আছে এটা যদি নির্ণয় করতে ব্যর্থ হয় তানভীর, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে? কি করবে? প্রয়োগ কি? বাংলা আবার বলেন। আবার কয় প্রয়োগ? প্রয়োগ প্রয়োগ। দেখেন, দেখেন ক্রোক। আচ্ছা, আচ্ছা তাহলে প্রশ্নের বাকি অংশে আর একটা অংশে বলা আছে বিরোধী বিষয় নিয়ে শান্তিভঙ্গের কারণ না থাকলে, যদি শান্তিভঙ্গের কারণ না থাকে তাহলে কি করবে? সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে বিরোধী মামলার ভূমি নিয়ে শান্তিভঙ্গের আশঙ্কা নেই, আন্ডারলাইন করবেন, তখন 145(5) ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট তার সমস্ত আদেশ বাতিল করবেন এবং পরবর্তী সকল কার্যক্রম স্থগিত করবেন। এবং ম্যাজিস্ট্রেট যদি 145(4) অধীন বিরোধী বিষয়কে প্রয়োগ করেন তাহলে 146(1) অধীন আর প্রয়োগ প্রত্যাহার করে নেবেন। এই জায়গায় একটা জিনিস, তাহলে একটা জিনিস যদি দেখেন প্রয়োগ করা যায় দুইটা ধারাই, একটা হলো 145(4) আর 146(1)। তাহলে এই জায়গায় বলতেছে যে বিরোধী সম্পত্তি নিয়ে শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা না থাকে তাহলে ম্যাজিস্ট্রেট এর আগে যত অর্ডার টর্ডার দিছে সব বাতিল করবে 145(5). 145(5), 145(5) কিন্তু ওই জায়গায় আমরা পড়ি নাই। ওই জায়গায় পড়ছি না। 145(5) হচ্ছে যে যদি শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা না থাকে তাহলে ম্যাজিস্ট্রেট যে যে অর্ডার দিছিল যদি 145(4) যদি ক্রোক করে থাকে সেটাও বাতিল করতে পারে, বা যে যে অর্ডার দিছিল সেটা বাতিল করতে পারে। আর ম্যাজিস্ট্রেট এই যে দেখেন যদি 145(4) অধীন বিরোধী বিষয়কে ক্রোক করেন তাহলে সেটা বাতিল করবে কততে? 146(1) প্রত্যাহার করতে পারেন। আবার 146(1) উপরে বললাম ক্রোক করতে পারে, তার মানে 146(1) ক্রোক করতেও পারে আবার ক্রোক বাতিলও করতে পারে। আর কোন সাবসেকশন যদি মনে না থাকে তাহলে লিখবেন কিভাবে? 45 46 এই কথা আছে, তাতে পাস করা যাবে, সমস্যা হবে না। বুঝতে পারছেন? আপনার কি 80 দরকার? দেখেন, আর পাস করলে যার 80 দরকার তার সাবসেকশন সহ লিখতে হবে, আর যার পাস দরকার, আমি 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 আমাদের লিখিত পরীক্ষার সময় মানে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে আপনার 2013 সালের সেপ্টেম্বর মাসের 6 তারিখে, আর লিখিত পরীক্ষা হয়েছে গিয়ে 2014 সালের মার্চ মাসের 9 তারিখে। আমার মনে আছে, তারিখ মনে আছে। তো 4-5 মাস হয়ে গেছে আমরা পড়াশোনা ছাড়িয়ে দিয়েছি, কবে লিখিত পরীক্ষা হবে কোনো ই নাই, মানে ডেট মেট দেয়ও না। হঠাৎ এক সপ্তাহ আগে বলছে যে মার্চের 9 তারিখে লিখিত পরীক্ষা। মানে এতদিন পড়াশোনা করি না, হঠাৎ করে ডেট পড়ে গেছে। তো তখন ওই তো আর কুল কিনারা পাওয়া যাচ্ছে না, এক সপ্তাহের মধ্যে কি দেখি অবস্থা। আমার মনে আছে আমি এই ঢাকা যাওয়ার সময় ফৌজদারি কার্যবিধি কিছু পড়ি নাই, ফৌজদারি কার্যবিধির একটা নোট বানাইছিলাম, সেই নোট বাসের মধ্যে দেখতে 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 যাচ্ছি। তো এরপরে যখন ওই হলে গেছি, হলে যাওয়ার পরে ওই আমার এক বন্ধু, সে ওই আমি আবার ইংলিশে আনসার লিখছিলাম, বন্ধু ও রিভিশন দেখতেছে, তা আমি রিভিশন দেখার সময় পাইনি। তো ওরে বললাম যে একটু দাও দিতে রিভিশন দেখি যদি এসে যায়। তো বাংলা
বাংলা লেখে রিভিশন একটু দেখলাম, ওই যে 2-1 মিনিটের মধ্যে পরীক্ষার ঘন্টা বললো, প্রশ্নপত্র হাতে পাইলাম, দেখি যে রিভিশনই আইসি। বুঝতে পারছেন? তো ওই যে 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 অল্প একটু দেখছিলাম, ওই জিনিসটা আমার কাজে লাগলো, ওই জায়গায় থেকে লিখিটাকে আসা গেল। তো বিষয়টা হচ্ছে যে আপনি 100 মার্কের পরীক্ষায় সব লিখে আসতে হবে, ধারা টারা যা লেখেন না না লেখেন লিখে আসতে হবে। ধন্যবাদ। তাহলে আমাদের পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে যে দখল নির্ণয়ে দখলে কে আছে নির্ণয় করতে অসমর্থ হলে কি হবে, বা যদি শান্তিভঙ্গের আশঙ্কা না থাকে তাহলে কি হবে, এটা কিন্তু আমরা আলোচনা করলাম। এখন প্রশ্ন আসতে পারে, দেখেন প্রশ্ন আসছে যে ধারা 145 ও প্রায় দেওয়ানি এখতিয়ার। আমরা একেবারে প্রশ্নে চলে আসি, একটু প্রশ্নে যদি আসি, দেখেন প্রশ্ন উপরে যদি প্রশ্নটা আসি, এই যে দেখেন প্রথমে আমরা পাইছিলাম ফৌজদারি কার্যবিধির 145 ধারা বিধান মতে প্রসিডিং রুজুর জন্য অপরিহার্য শর্ত কি কি পড়ছি। ফৌজদারি কার্যবিধির 144-45 ধারার মধ্যে পার্থক্য নির্ণয় বৈশিষ্ট্য আলোচনা করুন, পাইছি। সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর যদি বিবাদগণ পক্ষগুলোর মধ্যে বিরোধী ভূমিতে কার দখলে বিদ্যমান তা নির্ণয় অসমর্থ হন, তাহলে সম্পত্তি ক্রোধ করবে 146-এর 1-এ, নাকি 146-এর 1-এ। আর সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার পর ম্যাজিস্ট্রেট সাহেব যদি দেখতে পান যে বর্তমানে মামলা ভূমি নিয়ে শান্তিভঙ্গের কোনো আশঙ্কা নেই, তাহলে তিনি 145-এর 5-এ যা যা এর আগে যত পদক্ষেপ গ্রহণ করছে সব বাতিল করবে, এবং যদি কোনো সম্পত্তি 145-এর 4-এ ক্রোধ করা হয়ে থাকে সেই ক্রোধ প্রত্যাহার করবে 146-এর 1-এ। এবার পরের অংশ দেখেন, যে প্রায় দেওয়ানি এখতিয়ার বলতে কি বোঝায়। প্রায় দেওয়ানি এখতিয়ার কোয়াসি শব্দের মানে হচ্ছে হলো প্রায় বা আধা দেওয়ানি এখতিয়ার সম্পর্কে কি বুঝেন? অথবা এইভাবেও আসতে পারে যে ফৌজদারি কার্যবিধির 145 ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করে কোনো শর্তের প্রশ্ন নয়, কেবল দখলের বিষয়ে দেখেন। এই ধরনের প্রশ্ন যদি আসে, এই ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনাই এখন বেশি, যে প্রায় দেওয়ানি এখতিয়ার বলতে কি বোঝায়, আর 145 ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সত্যের প্রশ্ন নয়, দখলের প্রশ্নই দেখে। তাহলে আমরা আগে চলে আসি, দেখেন প্রায় দেওয়ানি এখতিয়ার। প্রায় দেওয়ানি এখতিয়ার এটা অ্যাকচুয়ালি এই জায়গায় যা লেখুক না কেন আপনি এইভাবে লিখবেন যে ফৌজদারি মামলায় সাধারণত দণ্ড বা শাস্তি দেওয়া হয়। দণ্ড, ফৌজদারি মামলায় কিন্তু দখল টখল কিছু বোঝানো হয় না। কিন্তু ফৌজদারি মামলার একটা ব্যতিক্রম হচ্ছে 145 ধারার মামলা, এই জায়গায় যার বিরুদ্ধে মামলা করা হয় তাকে কিন্তু কোনো শাস্তি দেওয়া হয় না। এই জায়গায় কি করা হয়, দখল বুঝাই দেওয়া হয়, দখল বোঝায়। আর দখল টখল বোঝানোর দায়িত্ব সব কোন আদালতের, দেওয়ানি আদালতের। কিন্তু যেহেতু ফৌজদারি আদালত দখল বুঝাই দিচ্ছে, এই জন্যই এটা অনেকটা কিসের মতো, দেওয়ানি মামলার মতো, বাট পুরোপুরি দেওয়ানি মামলা নয়। আবার বলতে পারেন, আপনি এই যুক্তিও দিতে পারেন যে দেওয়ানি মামলার ক্ষেত্রে যদি কোনো পক্ষ মারা যায় তাহলে পক্ষভুক্ত হয় 22 আদেশের 3-4 বিধি অনুসারে। কিন্তু ফৌজদারি মামলা যদি আপনি আগের উদাহরণ দিবেন যে ফৌজদারি মামলা আসামি মারা গেলেই মামলা হয়ে যায় বেইট, বাতিল। আর বাদী মামলা গেলে, নালিশকারী মারা গেলে মামলা চলে। কিন্তু 145 ধারা মামলায় বাদী বিবাদী যেই মারা যাক না কেন, দেওয়ানি মামলার নাই, এখানে পক্ষভুক্তি হওয়ার সুযোগ আছে। তাই যদিও এটা ফৌজদারি আদালতে দায়ের করা হচ্ছে, কিন্তু এই মামলার প্রকৃতি কিসের মতো, দেওয়ানি মতো। তাই সবকিছু বিবেচনা করে এটাকে কি বলা যায়, এটা হলো প্রায় দেওয়ানি এখতিয়ার বা প্রায় দেওয়ানি টাইপের মামলা। ঠিক একই ভাবে আমি তো পড়বো, তার আগে আমি নিজে লিখলে কিভাবে লিখতেন বা বানাই কিভাবে লিখবেন সেই সম্পর্কে ধারণা দিই। যদি বলে যে 145 ধারা মামলায় শুধু দখল দেখা হয়, সত্য দেখা হয় না, তাহলে আপনি আগে ওই যে প্রথমে যে পড়লাম যে 145 ধারা মামলা কখন করে, তারপরে 145-এর 1-এ কি আছে, তারপরে আপনার 3-এ কি আছে, 4-এ কি আছে, 6-এ কি আছে, সব কিছু আলোচনা করবেন। আলোচনা করে বলবেন যে 145 ধারা প্রকৃতপক্ষে মামলা করলে এখানে সত্য কে আছে সেটা দেখা আদালতের বিষয় না, সত্য দেখার দায়িত্ব হচ্ছে কার, দেওয়ানি আদালতের। 145 ধারা মামলায় শুধুমাত্র তাৎক্ষণিক প্রতিকার হিসেবে দখলটা বুঝাই দেওয়া হয়। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে যে 145 ধারায় শুধুমাত্র দখলের বিষয়টি দেখা হয়, কোনো সত্যের প্রশ্ন নয়। মানে আপনি যা যা জানলেন 145 রিলেটেড সব লিখে তারপরে নিজের মতো করে একটু ব্যাখ্যা করে বললেন যে আলোচনার পরিশেষে বলা যায় যে এই কথা। এবার দেখেন আমরা পড়ি দেখেন। তো কারণ ভাই, আপনি আপনার নিজের মতো করে যদি কোনো প্রশ্ন লেখার আহ, সামর্থ্য না থাকে, আপনি তো 7টা সাবজেক্টের সবকিছু মাথায় নিয়ে যাইতে পারবেন না।
কিছু কিছু জিনিস তো আপনি ধারণা নিয়ে যাবেন, ওই জায়গায় যাই আমার লিখতে হবে। 7টা সাবজেক্টের সব কিছু হুবহু নেওয়া ওই জায়গায় কয়েক ইম্পসিবল এক। আর দ্বিতীয়ত অনেক কিছু আপনি ওই জায়গায় জানবেন কিন্তু সময়ের অভাবে লিখে আসতে পারবেন না। তাহলে কিভাবে আমার লিখতে হবে, কত নাম্বারের প্রশ্ন, কত সময় আছে, সেই অনুযায়ী তো আমার লিখতে হবে, আমার লোককে সংগ্রহ করতে হবে। আমি জানলাম কতদিন আপনাদের লিখতে দিছি, অনেকেই আপনারা 2টা লেখছেন, একটা লিখছেন, 3টা লেখছেন কেউ। কিন্তু 3টা যারা লেখছেন, আপনি যতই ভালো লেখেন, যদি ওই সময়ের মধ্যে আপনি 4টা লিখতেন, ডেফিনেটলি 3টার চেয়ে বেশি মার্ক আপনি পাইতেন। এই আর কি। তো আমাদের চেষ্টা করতে হবে যে যাই করি না কেন আমাদের লিখে ছাড়তে হবে। আর মধুর সমস্যায় পড়তে হয় যখন সব প্রশ্ন আমি পারি, নাকি সব প্রশ্ন পারলে মনে হয় যে আর একটু লিখি আর একটু লিখি, এই এই লোভ করতে করতে পরের প্রশ্ন আর টাচই করা হয় না। দেখেন, ধারা 145 ও প্রায় দেওয়ানি এখতিয়ার। স্থাবর সম্পত্তি যেমন জমি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো বিরোধ দেখা দেয়, তখন সেই বিরোধ নিষ্পত্তি করে এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালত। এসব ব্যাপারে দেওয়ানি আদালতের মূলত এখতিয়ার রয়েছে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ যখন সমাজের শান্তি ভঙ্গের কারণ হিসেবে দেখা দেয়, তখন সেই বিরোধ দেওয়ানি প্রকৃতির হওয়া সত্ত্বেও ফৌজদারি কার্যবিধির 145 আন্ডারলাইন করবেন 145 ধারা অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে উল্লেখিত ম্যাজিস্ট্রেট স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে পারেন না, শুধুমাত্র শান্তি বজায় রাখার উদ্দেশ্যে সাময়িক ব্যবস্থা নিতে পারে। ম্যাজিস্ট্রেটের এসব ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির 145 ধারায় বলা আছে, ফলে এই ধারার অধীন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আদা দেওয়ানি এখতিয়ার বলে গণ্য করা হয়। এইটুক ভালো নাকি আমি আপনাদের যেভাবে বুঝাইছি ওইভাবে লিখতে পারলে ভালো হবে? হ্যাঁ তাহলে, হ্যাঁ হ্যাঁ তাহলে এটা তো জাস্ট আপনার স্যাম্পল দিলাম আমরা তো, এটা তো তাহলে আমার মনে রাখতে হবে ওইভাবে আপনি। আর এই যদি যদি এই প্রশ্ন আসে যে প্রায় দেওয়ানি এখতিয়ার বলতে কি বোঝেন, নাম্বার 5, শুধু এইটুক লিখলে হবে না। আপনি 145 একটু বলবেন, অপরিহার্য শর্ত বলবেন, তারপরে আপনি 145-এর 4-6 আলোচনা করে দিয়ে মোটামুটি যা পারেন এই লিখে এইটুকু, বুঝতে পারছেন? দেখেন, উপযুক্ত আলোচনা হতে বলা যায় যে ধারা 145-এর কার্যধারা 145-এর কার্যধারা মূলত দেওয়ানি প্রকৃতির, তবে তা সাময়িক সময়ের জন্য। এর মূল প্রতিকার দেওয়ানি আদালতের এখতিয়ার রয়েছে, তাই ফৌজদারি কার্যবিধির অধীন এই ধরনের প্রতিকারকে প্রায় দেওয়ানি এখতিয়ার বা কোয়াসি সিভিল জুরিসডিকশন বলে। তানভীর, কোয়াসি শব্দের অর্থ কি? আতাসা। হ্যাঁ, জি। দেখেন, তাহলে আমার মনে রাখতে হবে যে এই এখন আমরা চলে আসি 145 ধারা অমান্যের শাস্তি। এ অনলাইনে যারা আছেন একজন বলেন যে 144 ধারা অমান্য করলে কি শাস্তি? পেনাল কোড 188। পেনাল কোডের 188 ধারায় কি জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজা দিয়ে দিবে? না স্যার, মামলা করবে। উনি স্যার কে বাদী হয়ে মামলা মামলা করবে? করতে পারেন স্যার। মামলা করবে কে মামলা করবে? যে জেলা ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট বা অর্ডার নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই ম্যাজিস্ট্রেট স্যার। কি বলেন, কিছু তো বুঝি না। জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট, যে ম্যাজিস্ট্রেট ওই দিয়েছিল আদেশ, ওই ম্যাজিস্ট্রেট বিচারিক আদালতে মামলা করবে স্যার। এটা বলা আছে কোথায়? 188-তে। 188-তে শুধু শাস্তি বলা আছে, ওই জায়গায় মামলা করার কোনো পদ্ধতি বলে নাই। মামলা করার পদ্ধতি বলা আছে কোথায়? কত 95, 195 না কত জানি স্যার, 95 এটুকু মনে আছে, কতদিন কিন্তু আগেরটা বুঝাইছিলাম? তো মনে 195, 195। আর ওনার কাছে 100। মামলা করার জন্য আবেদন করবে 476 ধারায়। উনি যদি সেই আবেদন না মঞ্জুর করে তাহলে উনি উনি যার অধীনস্থ তার কাছে গিয়ে আবেদন করবে 476 পথে। সেও যদি না করে তাহলে 476 পর বিরুদ্ধে আপিল করবো 476 পথে। ওকে। আচ্ছা, ঠিক একই ভাবে 144 ধারার আদেশ ভঙ্গ করলে যেভাবে দণ্ডবিধির 188 ধারায় শাস্তি পেত, একই ভাবে 145 ধারার আদেশ ভঙ্গ করলেও শাস্তি কত দাঁড়ায়? সরি, ফৌজদারি কার্যবিধির 145-এর আদেশ অমান্য করলেও শাস্তি দেওয়ানি কার্যবিধির 188-তে। দেখেন, 145 ধারার অধীন যদি ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দেন এবং কোনো পক্ষকে দখল সম্পর্কে ঘোষণা দেন,
তখন এই ধারা আদেশ ভঙ্গ করলে, অমান্য করলে তার পেনাল কোডের 188 ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ। ধরেন আপনাদের দিয়ে দিল যে 145 ধারা যদি কেউ ভঙ্গ করে তাহলে তার শাস্তি কি এবং এই শাস্তি কার্যকর করার জন্য কি কি করতে হবে, তা তো আমরা এই জায়গা পড়ি নাই, কিন্তু আমরা কি আলোচনা কিন্তু করছি। সব জিনিস যে আপনি পড়ে যাবেন আর বাদবে বিষয়টা কিন্তু তা না। অনেক জিনিস আছে আপনি জানেন, পড়েন নাই, কিন্তু ওই জিনিসটাই আমার ওখানে গিয়ে লিখতে হবে। এরপরে আমরা চলে আসি, দেখেন যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধির 145 ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো সত্যের প্রশ্নে নয়, কেবল দখলের বিষয়ে দেখেন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধি 1898 145 ধারা বিধান মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই প্রশ্ন, এই এতটুকুর উত্তর হচ্ছে যে হুবহু উপরে যা লিখছি না, ওই যে দেখেন অপরিহার্য শর্ত, তারপরে ম্যাজিস্ট্রেটের করণীয় বা আদেশ, এই যে 145-এর 1, 3, 4, 5, 6, মানে এই যে আমরা স্ক্রিনে যদি আপনি দেখেন মানে কয়ের উত্তর একেবারে আপনি খ 5-এর খতে দেখেন, 5-এর খতে যিনি আদেশ দিতে পারে, তারপরে 145 ধারা প্রসিডিং এর অপরিহার্য শর্ত, আর বিরোধ সম্পর্কে জানার পর ম্যাজিস্ট্রেট করণীয় যে আদেশ দিবেন, এটার উত্তর যা। আর হুবহু কেবল দখল দখল দেখে থাকেন, সত্যের কোনো প্রশ্ন দেখেন না, এটার উত্তরও হুবহু কি তাই। বুঝাইতে পারি না বোধহয়? জি স্যার। যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে 145 ধারায় কেবল সত্য মানে দখল নয়, শুধু সত্য নয়, কেবল দখলের বলা হয়ে থাকে, তাহলে ওই যে 145 ধারা আমরা যা যা পড়ছি যে কে আদেশ দেয়, তারপরে অপরিহার্য শর্ত, প্রসিডিং রুজুর অপরিহার্য শর্ত, তারপরে যে যে পদক্ষেপ গ্রহণ করে 145-এর 1, 145-এর 3, 145-এর 4, 145-এর 6, এই সব লেখার পরে তারপরে আমি লিখবো যে উপরোক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে যে 145 ধারায় শুধুমাত্র কি করে দখলের বিষয় নির্ণয় করে, কোনো সত্যের প্রশ্ন এখানে দেখা হয় না। ওই এই ওই পেছে না, অপরিহার্য শর্ত আর আর যে করণীয়, এটাই হুবহু ওটার উত্তর। ওই জায়গা যায়, এই জায়গাও তাই। তাহলে তানভীর সাহেব বলেন যে 145 ধারার আদেশ যদি কেউ ভঙ্গ করে, তাহলে যে ভঙ্গ করলো তারে সাজা দেবে কিভাবে? স্যার, কথা বলতে হলে আহ, ওই ওই ম্যাজিস্ট্রেট আন্ডারে কিছু করা যাবে না। যেখানে ম্যাজিস্ট্রেট আন্ডারে এখানে একাধিক ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে তখন ওই 473 ক 476 ক অনুযায়ী প্রসিডিং করবে, তারপরে তাকে সভা করতে হবে। কিন্তু ওই কই ধারায় কি আছে আরো আমি জানি না, আপনি উল্লেখ করে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা 5 সাজা নাম্বার 2 মাস, বলেন ভাই। সাজা 2 মাস স্যার। সাদা স্যার কতদিন আছে? সাদা দুই 6 মাস 2 মাস আছে, 6 1 মাস। মাস আছে? 1 মাস আর 6 মাস আছে। 1 মাস না 2 মাস 6 মাস। আপনি খুঁজে দেখেন, আপাতত এই জায়গা গুরুত্বপূর্ণ না, আমার যতদূর মনে পড়ে 1 মাস আর 6 মাস। জি স্যার, এখন যদি এরকম আছে যে যদি শুধু অমান্য করে তাহলে 1 মাস 500 টাকা, আর যদি অমান্য করাটা ডিস্ট্রাকটিভ হয়, ধ্বংসাত্মক হয়, আর তাহলে সেক্ষেত্রে 6 মাস 1000। আচ্ছা, এখন 5 নাম্বার প্রশ্নের দেখেন মুসাবিদা 144 এবং 145 ধারার মামলার মুসাবিদা। তো আপনাদের আমি আজকে যে লেকচার শিটটা দিয়েছি সেটা হচ্ছে টোটালি মুসাবিদা, এবং এই মুসাবিদাটা একেবারে মানে আসল মামলার মুসাবিদাই বলা যেতে পারে। আহ, এই মুসাবিদা আমরা একটু দেখবো। দেখেন ফৌজদারি কার্যবিধির 144 ধারার মুসাবিদা, 144 ধারা পিটিশনের মুসাবিদা। মোকাম ঢাকার বিজ্ঞ নির্বাহী হাকিমের আদালত, হাকিম বলতে পারেন বা ম্যাজিস্ট্রেটও বলতে পারেন, কোনো সমস্যা নাই, বাট এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখতে হবে অথবা কে, জেলা ম্যাজিস্ট্রেট। ঠিক আছে?
সূত্র পিটিশন মামলা নং এত/2012 ধারা দেওয়ানি ধারা 144 ফৌকাবি। এই জায়গায় আপনি ফৌকাবি লিখতে পারেন মুসাবিদার ক্ষেত্রে, কিন্তু মূল প্রশ্নের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধিই লিখবেন। আচ্ছা, এই জায়গায় দেখেন, মোহাম্মদ জয়নাল আবেদিন, জালাল খা, শাহ নূরের চালা, বাড্ডা জেলা, ঢাকা। এটা কি বাদীপক্ষ? জি ভাই, হ্যাঁ। বনাম কে? শামসুল হুদা, নুরুল হুদা, আল আমিন হুদা, আব্দুল গনি হুদা, এরা নাকি? এরা হচ্ছে বিবাদী অবলিক হচ্ছে অপরপক্ষ গণ। আচ্ছা আচ্ছা, এখানে আর একটা বিষয় শুনেন। আপনি এই ধরনের মামলায় আছেন কারণে, এই ধরনের মামলায় বাদী পক্ষ লিখতে পারেন, প্রথম পক্ষ লিখতে পারেন, দুটোই সঠিক। 144 145-এ বাদী পক্ষ না লিখে কি লিখতে পারেন? প্রথম পক্ষ। আর বিবাদী পক্ষ না লিখে কি লিখবেন? অপর পক্ষ বা দ্বিতীয় পক্ষ। সবই সঠিক, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ সঠিক, বাদী বিবাদীও সঠিক। জি, ওই যে মোকাম লিখতেছি, তাই ওই মোকাম লিখতেছি কারণ ওটা মানে একটু সিভিল নেচারের, এই এই জন্য আর কি। কোনো সমস্যা নাই, হবে। দেখেন, গোপালগঞ্জ টোপালগঞ্জ দিয়েন না, কোন জায়গাতে ফেল করাই দিবে, ও থাক, গোপালগঞ্জ থাক। দেখেন, দেখেন সাক্ষীগণের নাম ও ঠিকানা, এই দেখেন ভাই, সাক্ষীগণের নাম ও ঠিকানা। এই জায়গায় 1 নম্বর সাক্ষী হচ্ছে কে? বাদী স্বয়ং। 2 নম্বর হাজী আ জলিল, 3 নম্বর রফিকুল ইসলাম, 4 নম্বর হোসেন ইমাম, 5 নম্বর মনিরুল হক মনা, 6 নম্বরে আরো বহু সাক্ষী আছে। সর্বসাং নূরের চালা, থানা বাড্ডা, জেলা ঢাকা। আমরা চলে আসি ঘটনার তারিখ। ঘটনার তারিখ ও সময় বিগত ইংরেজি 25/1/2012 রোজ শুক্রবার বাদ 8 ঘটিকার সময় বা তৎপরবর্তী সময়সমূহ। এখানে ঘটনার স্থান দেখেন, ঢাকা জেলার বাড্ডা থানার ভাটারা মৌজার সিএসএ, এর লেখেন CSSA 1130 নং দাগের সম্পত্তিতে। এইগুলা আপনি সিএস পড়সা মরসা বা RS পড়সা টরসা কয় নাম্বার কি, এই সকল পরীক্ষার মুসাবিদা, এটা ডাজেন্ট ম্যাটার। আপনি জাস্ট ফরম্যাটটা ঠিক আছে কিনা তাই, আপনার মনের মতো ইচ্ছা যা মন চাই তাই দিয়ে দিলেন। বা কোনো পর্চা উল্লেখ না করেও আপনি বলতে পারেন যে বাড্ডা থানার অমুক জায়গার, অমুক জায়গার ওই যে যে বাদী যে মামলা করছে জালাল উদ্দিনের বাড়ির উত্তর পাশের ঘরে বা জালাল উদ্দিনের বাড়ির সামনে, যে কোনো কিছু আপনি বলতে পারেন। এটা হলো আসল মামলা, তো এই ধরনের লেখা। এবার দেখেন, বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে যেহেতু বাদী একজন সৎ, সহজ সরল, আইন মান্যকারী, পরোপকারী ব্যক্তি বটে। পক্ষান্তরে 1 থেকে 3 নং বিবাদী অপর পক্ষগণ পরস্পর যোগ সাজসী, আইন অমান্যকারী, পরের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টাকারী, সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি হইতেছে। তাহারা না পারে এমন কোনো কাজ নাই। তাকবীর, সাবধান। দেখেন, সবকিছু না দিলেই হয়, কিন্তু কোর্ট কাছারিতে এইভাবেই লেখে, বুঝতে পারছেন? হইতেছে না লিখে বটে লিখতে পারেন বা কিছু নাও লিখতে পারেন, বাট কোর্টে এইভাবেই লেখে। দেখেন, যেহেতু বাদী মোহাম্মদ জয়নাল আবেদিন তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে মালিক সত্ত্বাধিকারী এবং ভোগ দখলকার বটে, পক্ষান্তরে 1 থেকে 3 নং ব্যক্তিবর্গের বা তাহাদের পক্ষে নিয়োজিত সন্ত্রাসী ব্যক্তিবর্গের নালিশি সম্পত্তিতে কোনো সত্ত্ব বা কি নাই, সত্ত্বও নাই, দখলও নাই। এরপরে শুনেন, এই মুসাবিদা তো এই জায়গায় অনেক বড় করে লেখা। কেন লেখা? কারণ আপনাদের বুঝাচ্ছি, কিন্তু আপনি তো পরীক্ষার সময় এত লেখার তো আমার সময় নাই। আমি মেইন মেইন পয়েন্ট দিয়ে যে বাদী অমুক সূত্রে মালিক দখলকার, বিবাদীরা এই জায়গায় কোনো সত্ত্ব দখল নাই, অমুক তারিখে আইসা আমার মারপিটের হুমকি দিচ্ছে এবং দিনের পর দিন যাচ্ছে, যদি তাদেরকে বিরত না রাখা হয় যে কোনো সময় একটা ঘটনা ঘটে যাবে। এমত অবস্থায় তাদেরকে 144 ধারা আদেশ দিয়ে তাদেরকে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দিতে মর্জি হয়। শেষ।
কিন্তু এই জিনিসটা হলো মেইন থিম। কিন্তু আসল মামলায় তো আর ওইটুক লিখলে হয় না, আসল মামলায় তো অনেক কথা লেখা থাকে, সেই আলোকে লেখা। সিভিল মামলার পর্চা 100-200 পেজ হয়, পর্চা বুঝতেই তো আপনার জীবন শেষ, যে কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি আছে, এই তো দেখতে দেখতে মানে আরজি দেখতে আরজি, আরজি বিশাল বড়, অমুক জায়গাতে এই সত্য, এই এর পিতার নাম এই, এই মাতার নাম এই, দেখে। দেখেন, আচ্ছা ভাই, এটা দেখেন, নালিশি, নালিশি সম্পত্তিটা লেখেন, নালিশি সম্পত্তি। ভাটারা মৌজার সিএস 1135 নং দাগের সম্পত্তি সহ অন্যান্য সম্পত্তির সিএস রেকর্ডের মালিক ছিলেন, মালিক ছিলেন মূল্য কত পিং, মূল্য কত ওই লোকের নাম হইলো মূল্য কত, বুঝতে পারছেন? আর পিং হচ্ছে কামদারি, পিং মানে হচ্ছে কি জানেন? পিতা। রায়ত স্থিতিবান হিসেবে মালিক কালে, রায়ত মানে হচ্ছে মানে উনি ওই যন্ত্র মানে আহ, দেখাশোনা মানে উনি ছিলেন মালিক কালে, প্রজা হিসেবে মালিক কালে, রায়মন নেসা পিতার ওয়ারিশ সূত্রে মালিক থাকাকালে এবং নিঃসন্তান হিসেবে মৃত্যুবরণ কালে তৎস্বামী মোহাম্মদ সুখ্যাত আলী নালিশি সম্পত্তিতে মালিক হইলে 12-10-2027 ইংরেজি তারিখে গুলশান সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত 13,208 নং সাফকাবলা দলিল মূলে উক্ত সখ্যাত আলীর ওয়ারিশদের নিকট হইতে মোহাম্মদ দেলোয়ার হোসেন নালিশি 1135 নং দাগের সম্পত্তিতে মালিক ও ভোগ দখলকারী থাকে। মানে এইটুক পড়তে গেলে বুঝতে গেলে আপনার জীবন সব শেষ। তো এত তো আমার বোঝার দরকার নেই, এটা জাস্ট আমি আপনাদের একটা নমুনা দিলাম, নমুনা। কিন্তু আমরা তো মূল মামলা কিভাবে লেখা হয়েছে সেটা দেখাচ্ছি। এবং দখলের সুবিধার্থে এত ইংরেজি তারিখে বাদী দরখাস্তকারী শহীদ সাতারপুল মৌজার সম্পত্তিতে শহীদ ভাটারা মৌজার এত নং দাগের এত শতাংশ, এত নং দাগের 9% সম্পত্তি প্রাপ্ত হন এবং দেলোয়ার হোসেন সাতারপুল মৌজার এত নং দাগের এত শতাংশ সম্পত্তি প্রাপ্ত হন এবং ভাটারা মৌজার এত এত নং দাগের সম্পত্তি নিজ দখল নিয়া নামজারি করত খাজনা প্রদানী দলিল গ্রহণে হাল জরিপের নাম রেকর্ড করিয়া ভোগ দখলে থাকেন। উল্লেখ্য যে বাদীর নামে সকল কাগজপত্র পর্চা খাজনা দাখিলা তাদের ভাইরাদের নামে RS তারপরে এসে পর্চা সত্য বিদ্যমান দখল আছে। এইটা এই 3 নাম্বার পয়েন্টে জাস্ট লেখছে যে বাদী এই সম্পত্তিটার মালিক হইছে কিভাবে, তার ইতিহাস দিল, তার ইতিহাস দিল। সো ওই জায়গাতে আপনার এত কথা বলার দরকার নাই, আপনি হ্যাঁ বলা যায়, প্রত্যেক সূত্রে বলা যায় যে প্রত্যেক সূত্রে তাই তো লিখবেন। কিন্তু এটা তো আপনাদের আসল মামলার দেখাইলাম, ফরম্যাট দেখাইলাম। দেখেন, যেহেতু 44-এর কাহিনী কি ভাই? 44-এর কাহিনী তো আমারে হুমকি দামকি দিছে, শান্তি শৃঙ্খলা নিরাপত্তার আশঙ্কা দেখা দিছে। তাহলে আমি এইভাবে লিখবো, 1 নম্বরে লিখবো যে বাদী সহজ শরীর আইন মান্যকারী নাগরিক, অপরদিকে বিবাদী হচ্ছে দাঙ্গাবাজ হারমাত নাকি, তারপরে পরধন লোভী। এত বাদী তার এত নম্বর সম্পত্তিতে এত তারিখ মানে দখলে আছে মালিকও সে, দখলেও আছে সে, এই জায়গা বিবাদীর কোনো সত্য দখল নাই। বাদী তার পিতার পৈতৃক সূত্রে এই সম্পত্তির মালিক, তার পিতা আবার তার পৈতৃক সূত্রে মালিক, এটা বলে দিলাম। তো এই জায়গায় এতদিন সকালবেলা এত তারিখের সময় বিবাদ অপর পক্ষগণ এত লোকজন এসে আমার হুমকি দামকি দিয়ে গেছে এবং যে কোনো সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমার বেদখল করতে পারে বা আমার হত্যা করতে পারে, যে কোনো কিছু করতে পারে। তা আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না হয়, তো এই মর্মে একটা স্থিতি অবস্থা বজায় রাখার জন্য 144 ধারা একটা আদেশ দেওয়া হোক, যাতে সে তার মতো থাকে আমি আমার মতো থাকি, এই তো কথা। দেখেন, যেহেতু 4 থেকে 3 নং বিবাদী ও তাহাদের পক্ষে নিয়োজিত সন্ত্রাসী ব্যক্তিবর্গ ওই গত 25-1-2012 ইংরেজি, এই যে আন্ডারলাইন করবেন, সকাল 8 ঘটিকার সময়, এই যে দেখছেন বাদীর সর্বোচ্চ দখলে 1135 নং দাগের জমি সম্পত্তিতে অন্যায় ভাবে, যে কথা বললাম, অন্যায় ভাবে কি প্রবেশের চেষ্টা করে এবং বাদীর সাক্ষীদের সহযোগীরা হস্তক্ষেপ বাদীকে এত নং দাগের সম্পত্তিতে ঢুকিতে ও বাদীকে বেদখল করিতে হবে, করিতে পারে নাই, তবে যে কোনো
যে কোনো সময় লেখেন, যে কোনো সময় বাদীকে জীবননাশ সহ গুরুতর জখমের ভয় দেখাইয়া যে কোনো মূল্যে বেদখল করিবে এবং অঘটন ঘটাইবে বলিয়া বাদী ও সাক্ষীদেরকে শাসাইয়া। আমি যা বললাম তাই তো লেখা, কিন্তু আপনি যখন কোর্টে তো আর প্রত্যেক সূত্রে মালিক হয়েছে, কোর্টে এই কথা বললে তো হবে না। কোর্টে যে আমি প্রত্যেক সূত্রে এত নাম্বারের মালিক, কত নাম্বার পর্সার কত নাম্বার এই এর মালিক এর আগে কে ছিল এই সম্পর্কে আমার বিস্তারিত প্রমাণ করতে হয়। বুঝতে পারছেন না? আমি যাই যদি খালি কোর্টে লিখি যে আমার প্রত্যেক সূত্রে মালিক, কিন্তু কোনো বিস্তারিত বিবরণ দেই নাই, তাহলে তো আর হবে না। তারপরে দেখেন 5 নাম্বার, নালিশি সম্পত্তিতে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে এবং আইন শৃঙ্খলা সহ মারাত্মক অবনতি সহ যথাযথ অবস্থা বিরাজ করিতেছে বিধায় বাদী অত্র আদালতে প্রয়োজনীয় আইনগত প্রতিকার সহ অত্র আদালতে অত্র মোকদ্দমা দায়ের করে। সে মতে এই যে সে মতে আহ বিজ্ঞ আদালতে বাদী প্রার্থনার এই যে তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে এই যে দেখছেন স্থিতি অবস্থা, স্থিতি অবস্থা মানে কি, যে যে অবস্থায় আছে সেই সেই অবস্থায় থাকে মর্জি হয়, এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা বাড্ডা থানাকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিতে কি হয়, মর্জি হয়। আর সরজমিনে তদন্ত করিয়া বিজ্ঞ আদালতের রিপোর্ট প্রদান করিতে মর্জি হয়। কাগজপত্র সাক্ষ্য প্রমাণ গ্রহণে বিবাদীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 145 ধারার প্রসিডিং ড্র করার আদেশ দানে মর্জি হয়। 145 না, এই জায়গায় লেখেন 144 লেখেন, 144। গত 39 আদেশের সরজমিন তদন্ত ওইগুলা তো কমিশন করে, আর এই জায়গা তদন্ত করে পুলিশ যাইয়া বা ওই যে ইয়ারে দেয়, তহসিলদার সাহেব রে এসিল্যান্ডে দেয়, উনি তো আর করে না, করে যায় তহসিলদাররা করে, যে যা দেবেন সেই অনুযায়ী রিপোর্ট আসবে আর কি। দেখেন তফসিল বর্ণিত সম্পত্তির পরিচয়, ভাই এই যে তফসিল, তফসিল তো পরিচয় উপরে দিয়েই আসলাম, তাহলে বুঝতে পারছেন কেমনে লিখবেন। জটিল এই জায়গায় একটু বিস্তারিত আকারে লেখা, কিন্তু আপনি তো কয়েকটা পয়েন্ট দিবেন যে বাদী সহজ সরল নিষ্পাপ, নিষ্পাপ দিলে বেশি হয়ে যায় নাকি, নিরপরাধ, নিরপরাধ 2 নাম্বারে বিবাদী এত এত এই বাদী এত দীর্ঘদিন যাবৎ সম্পত্তির দখলে আছে এবং সে সত্ত্বের মালিক, এইভাবে সে সত্ত্বের মালিক হইছে, অমুক তারিখে এই কটার সময় বিবাদী অন্যান্য লোকদের নিয়ে এসে বাদীরে হুমকি দামকি দিয়ে গেছে। তাই এই জন্য মানে স্থিতি অবস্থা বজায় রাখা একান্ত আবশ্যক, নাহলে যে কোনো সময় যে কোনো অপরাধ সংঘটিত হয়ে যেতে পারে। ঠিক তো কথা? আচ্ছা 3 নাম্বার এটা আপনাদের দেওয়া এই কারণে কি ভাই, কি লাগবে ওই তফসিলি চৌহদ্দি, যা তফসিলি ওই যে চৌহদ্দি, তফসিলির ভিতরে তো চৌহদ্দি থাকে, যে পূর্বে চৌহদ্দি তো দেওয়াই আছে, যে দেখেন দক্ষিণে হাফেজগঞ্জ, এই জায়গা চৌহদ্দি আছে দেখেন, ওই যে দক্ষিণে হাফেজগঞ্জ, পূর্বে বাদীর সত্য, পশ্চিমে এত দাগের নালিশি সম্পত্তি বটে। বলবেন যে পশ্চিমে সলিমুল্লাহ, পূর্বে তানবীর, তারপরে দক্ষিণে সজল, আর উত্তরে রুবেল দিয়ে দিবেন। এখন 144 এর আদেশ ধরেন 2 প্রকারে হয় ভাই, এক হচ্ছে যে সরকারের তরফ থেকে কেউ অভিযোগ টভিযোগ করে নাই, 2 জায়গা মানে একই জায়গায় আওয়ামী লীগ বিএনপি সমাবেশ ডাকছে, সেখানে গিয়ে মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 জারি করছে যে জায়গা কেউ আসবে না, এই জায়গা কিন্তু কোনো পক্ষ বিপক্ষ নাই। আর একটা হচ্ছে যে আমরা নিজেরাই যে আবেদন করতেছি যাতে 144 ধারার আদেশ দেওয়া হোক। তাহলে এবার আসেন যে ফৌজদারি কার্যবিধির 144 ধারার পিটিশনে দ্বিতীয় পক্ষগণের পক্ষে আপত্তি দাখিল, মানে দ্বিতীয় পক্ষ মানে কি, ওই যে যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন, তাহলে যা যা প্রথম পক্ষ যা যা বলছে এ সেইগুলা কি করবে, অস্বীকার করবে, উল্টাই দিবে। এখন হারমাত বানাই দিবে কারে, দেখেন। তো বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ পিটিশন মামলা নাম, মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার এই ফরম্যাটটা ঠিক থাকা। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পিটিশন মামলার নাম এই, এত নাম্বার প্রথম পক্ষ বনাম চান মিয়াগং, এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ, ধারা ফৌজদারি কার্যবিধির কত ধারা, 144 ধারা, আর বিষয় হচ্ছে দ্বিতীয় পক্ষগণের পক্ষে লিখিত লিখিত আপত্তি দাখিল প্রসঙ্গ। আর এই জায়গা লিখিত
হ্যাঁ, হ্যাঁ। আর এই জায়গায় একটা জিনিস দেখছেন, লিখিত আপত্তিতে কোনো কি দেওয়া লাগে না, কোনো সাক্ষীদের নাম লাগে না। তারপরে দ্বিতীয় পক্ষে বিনীত নিবেদন এই যে যে যা যা বললাম সেইগুলা সে অস্বীকার করবে। এবং ওই জায়গায় আমি লিখিত আপত্তিতে লিখবো যে বাদী লেখছে এত নম্বর জমির এত নম্বর মৌজার মালিক বাদী, কিন্তু প্রকৃতপক্ষে সে মালিক না। মালিক হচ্ছে কি? বিবাদী। যে বিবাদী দীর্ঘদিন যাবত দখলে আছে। সবকিছু একেবারে উল্টাই ফেলবেন। দেখেন, প্রথম পক্ষের যাবতীয় উক্তি মিথ্যা, বানোয়াট ও আইনের পরিপন্থী হওয়ায় উক্ত মামলা ডিসমিস যোগ্য বটে। যে সে সকল কারণ কিংবা উপাদান বিদ্যমান থাকিলে, যে সকল কারণ লেখেন, যে সকল কারণ, দেখেন যে সকল কারণ বা উপাদান বিদ্যমান থাকলে একটি মামলা চলতে পারে, তার কোনো কারণ বা উপাদান বিদ্যমান না থাকায় উক্ত মামলা ডিসমিস যোগ্য বটে। ডিসমিস মানে কি? খারিজ যোগ্য। আর প্রথম পক্ষের নালিশি ভূমিতে কোনো সত্য দখল নাই বিধায় উক্ত মামলায় কোনো প্রতিকার পাইতে পারেনি। প্রথম পক্ষের আর্জি যাবতীয় উক্তি মিথ্যা, বানোয়াট এবং আইনের পরিপন্থী হয়, দ্বিতীয় পক্ষ উক্ত মামলায় যাবতীয় উক্তি দৃঢ়ভাবে, এটা অস্বীকার লেখেন, অস্বীকার কেটে দিয়ে লেখেন অস্বীকার করে করতেছে, অস্বীকার করতেছে, করিতেছে। তারপরে যাবতীয় যে বর্ণনা দিছে এ পড়তে গেলে আমাদের মোটামুটি যা আছে এগুলা ওই মানে কোন সূত্রে কি পাইছে, কত নাম্বার আর এস করসা, কত শতাংশ, সেই দলিল টলিল দিয়া, এবং সবশেষে বললো যে দেখেন এমত অবস্থায় উক্ত মামলা ডিসমিস হবে আর শুনানিকালে উকিল বাচনিকে প্রকাশ করা হবে। উকিল বাচনিক মানে কি? উকিল সাহেব মৌখিক ভাবে ওখানে বচন ইতিতাং এই। তো নামাজের বিরতি, নামাজের পরে আমরা 145 ধারা পিটিশন করবো। ধন্যবাদ। আমরা পড়ায় ফিরি। দেখেন, আহ আমাদের যে আহ 144 ধারার দরখাস্ত, 144 ধারা মামলা বা লিখিত আপত্তি আমরা দেখেছি। এখন আমরা দেখব যে 145 ধারার যে পিটিশন মামলা কিভাবে দায়ের করে এবং এর প্রেক্ষিতে বা এর বিরুদ্ধে যে লিখিত আপত্তি দেয় সেটাও দেখব। তো দেখেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা, পিটিশন মামলা নাম এত, আর ফৌজদারি কার্যবিধির কত ধারা? 145 ধারা। তো এরপরে যদি দেখেন যে এখানে বলছে যে শাহ আলম খোকন, পিতা মৃত অমুক, সাং অমুক, আহ, জেলা ঢাকা। এ জায়গা বাদী অবলিক কি? প্রথম পক্ষ। বনাম আ মান্নান, মিলন, 3 নম্বরে সোবাহান, এরা হচ্ছে কি? এ জায়গায় আপনি লেখেন বিবাদী অবলিক দ্বিতীয় পক্ষ, বিবাদী অবলিক দ্বিতীয় পক্ষ। কি পান না খুঁজে? বিবাদী অবলিক দ্বিতীয় পক্ষ। আচ্ছা, সাক্ষী লাগে। সাক্ষী মোটামুটি যারা আছে ওই যে আনোয়ার হোসেন, ফয়জুল ইসলাম, নাজিম উদ্দিন, আজাহার মোল্লা। তো এই জায়গায় একটা ঘটনার তারিখটা এই মাঝখানে চলে আসবে। এই জায়গায় একটু ইয়ে হয়ে গেছে, এই ঘটনার তো সময় যে জায়গা ওই জায়গায় আসবে ঘটনার তারিখ। বুঝেন কিনা? ঘটনার তারিখটা আসবে যেখানে ঘটনার সময় লেখা সেই সোজা, ঠিক আছে? সেই সোজা। এই নূর ভাইয়া আপনি বাইরে কেটে দেন। সেই সময় ঘটনার সময়, ঘটনার স্থান মাতুয়াল, ঢাকা। এই জায়গায় বাদী বা প্রথম পক্ষের বিনীত নিবেদন এই যে। এখন এই জায়গায় বিনীত নিবেদন এই যে, আমি এই ঘটনাটা এই জায়গায় যা লেখা থাকুক না কেন আমি লিখবো কিভাবে বলেন তো? আমার 145 ধারা মানে কি? যে আমার বেদখল করছে, আমি দখল চাই, তাই তো? তাহলে আমি বাদী, আইন মান্যকারী, পরোপকারী এইগুলা। বিবাদী হচ্ছে আপনার আইন অমান্যকারী, আরমাত, লাঠিয়াল, করদন লোভী, যা যা বললাম। তো বাদী কর্তৃক সূত্রে বা অমুক সূত্রে একটা জমির দখলে ছিল, অমুক তারিখে সে বিবাদী দলবল নিয়ে তারা কি করছে? বেদখল করছে। বেদখল করার আহ অমুক তারিখে বেদখল করছে, আর বেদখল করার এতদিনের মধ্যে আপনার কাছে এই মকদ্দমা দায়ের করা হলো। তাহলে বিনোদন নিবেদন এই যে আমার দখল যাতে আমার কি করা হয়,
ফিরিয়ে দেওয়া হয়, আর বিবাদীদের আমার জমি থেকে উচ্ছেদ করে আমার দখল আমার ফিরাই দিতে মর্জি হয়। এই তো সাক্ষীরা আছে, মামলার তফসিল ভূমির বর্ণনা দিলাম, এই তো কথা। আচ্ছা দেখেন, প্রথম পক্ষের বিনীত নিবেদন এই যে দরখাস্তকারী প্রথম পক্ষ একজন সহজ সরল শান্তিপ্রিয় আইন মান্যকারী ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত সমাজের সুনাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বটে। বটের জায়গা অনেক জায়গায় কি লেখছি, হইতেছে। জি। পক্ষান্তরে দ্বিতীয় পক্ষগণ পরবিত্ত লোভী। পরবিত্ত মানে হলো পরধন লোভী। বিত্ত মানে সম্পদ, জমির দালাল। এটা একটু বেশি হয়ে গেছে। সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নকারী, বিশ্বাস ভঙ্গকারী প্রতারক চক্র ও কূটকৌশলী এর অধিকারী এবং আইন অমান্যকারী হারমাদ হবে। হারমাদ প্রকৃতির লোক হইতেছে বটে। যেমন বাদী আবার সাক্ষী হতে হবে, হ্যাঁ তাহলে 145 ধারা বাদী আমরা সাক্ষী বানাতে পারি। পারেন। দেখেন 2 নাম্বার, দেখেন জেলা ঢাকার, জেলা ঢাকা লেখেন, ঢাকা, ঢাকা ডটা কাটেন, জেলা ঢাকা থানা সাবেক ডেমরা হালে কদমতলী থানাধীন মাতুয়াইল মৌজাস্থিত সিএস কত 1213 নং খতিয়ানের সিএস এত 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 নং দাগের 1.45 একর সম্পত্তির মালিক ছিলেন আসাদুল্লাহ। আসাদুল্লাহর নামের এত নং সিএস খতিয়ান পরিশুদ্ধভাবে লিপিবদ্ধ হয়। আসাদুল্লাহ মারা গেলে এক পুত্র রহমতুল্লাহ, 3 কন্যা যথা সবুরুন নেসা, জাহেদা খাতুন, জুলেখা বিবি ওয়ারিশ বিদ্যমান থাকে। এসে রেকর্ড রহমতুল্লাহ গঙ্গের নামে লিপিবদ্ধ হয়। আচ্ছা, তারপরে দেখেন বিগত আরএস রেকর্ড আমলে সিএস ও এস এ 4680, 4696, 4694 নং দাগ সমূহ, আরএস 7661, 7673, 7689 নং দাগে 1.45 একর সম্পত্তির আরএস রেকর্ড আরএস 2190 নং খতিয়ানে রহমতুল্লাহ গঙ্গদের নামে আরএস রেকর্ড লিপিবদ্ধ হয়। তারপরে দেখেন সিএস ও এস মালিক সবুরুন ও এস এর মালিক, আর সিএস ও এস এর মালিক, এস এ হবে এস এর মালিক। এগুলো না লিখলেও সমস্যা নাই, কারণ আপনি তো হুবহু এগুলা লিখতে যাবেন না, আপনার জাস্ট একটা ধারণা দিলাম। সিএস ও এস এর মালিক সবিরুন্নেসা মারা গেলে 2 পুত্র ওয়াজ উদ্দিন মোল্লা, আব্দুল আজিজ মোল্লা ওয়ারিশ বিদ্যমান থাকে। এই জায়গা তো অপশন সম্পত্তিটা যে মালিকানা, সেই মালিকানাটার বিবরণ দিয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই সেটাই, কিন্তু এই যে সেটাই দিচ্ছে, কিন্তু কিভাবে মালিক হলো তার বিস্তারিত বর্ণনা এই জায়গা আসছে আর কি। ওয়াজউদ্দিন মোল্লা মৃত্যুবরণকালে 5 পুত্র সৈয়দ মোল্লা, আজিজ মোল্লা, কাদির মোল্লা, নাজিবউদ্দিন মোল্লা, মঈনউদ্দিন মোল্লা ও 1 কন্যা মালেকা বিবি ওয়ারিশ বিদ্যমান থাকে। জাহেদা খাতুন মারা গেলে তার ওয়ারিশের 1 পুত্র তমিজউদ্দিন ভূঁইয়া, 3 কন্যা সাহারুন নেসা, জাহিদুন নেসা, ব্লা ব্লা ব্লা। এইগুলা পড়তে গেলে মোটামুটি এই হয়ে যাবে। তা আপনি জাস্ট এই কথা বললেন যে একেবারে এই 5 নাম্বার পয়েন্টের মাঝখানে আসেন। ওই যে আহ ভোগ দখলে থাকা অবস্থায় পাইছেন 5 নাম্বারের 5 নাম্বার পয়েন্টের ওই যে ভোগ দখলে থাকা অবস্থায় একেবারে মাঝামাঝি মাঝামাঝি লাইনটাই। ভোগ দখলে থাকা অবস্থায় বিগত 13/12/2000 তারিখে প্রথম পক্ষের শ্রমিকরা নালিশি সম্পত্তিতে বালু ফেলার সময় সকাল অনুমান 11 ঘটিকার সময় প্রতিপক্ষের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী বাদী প্রথম পক্ষের নিয়োজিত শ্রমিকদের কাজে বাধা সৃষ্টি করে এবং কাজ বন্ধ রাখার জন্য বলে অন্যথায় শ্রমিকদের জীবন নাশের হুমকি দেয়। উল্লেখপূর্বক বাদী প্রথম পক্ষের ব্যবসায়িক পার্টনার ও আমমোক্তার গ্রহীতা মনিরুল ইসলাম কদমতলী থানায় একটি জিডি এন্ট্রি হবে। জিডি কি করে এন্ট্রি, যার জিডি নং এত এত। পরবর্তীতে গত এত তারিখে সকাল অনুমান 10 ঘটিকার সময় দ্বিতীয় পক্ষ তখন বাদী ও প্রথম পক্ষের নালিশি জমিতে অবৈধভাবে প্রবেশ করিয়া প্রথম পক্ষের সীমানা প্রাচীরের গেট ভাঙ্গিয়া নালিশি সম্পত্তিতে নির্মাণ কাজ করিতে গেলে বাদী প্রথম পক্ষ লোক মুখে ঘটনা শুনে ঘটনাস্থানে উপস্থিত হয় এবং দ্বিতীয় পক্ষকে বাধা দিলে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে বেদখল করিতে না পারিয়া চলিয়া যাইতে বাধ্য হয়। দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের বাধা পাইয়া
প্রথম পক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ভয়ভীতি প্রদর্শন করে। দ্বিতীয় পক্ষ চলিয়ে যাওয়ার সময় হুমকি দেয় যে দ্বিতীয় পক্ষের কনস্ট্রাকশন কাজে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বাধা দিলে কিংবা উক্ত বিষয়ে কোনো মামলা মোকদ্দমা করিলে দ্বিতীয় পক্ষ প্রয়োজনে প্রথম পক্ষকে দুনিয়া হতে সরাইয়া দিবে। তখন প্রথম পক্ষ পরিবার পরিজন নিয়ে ভীত সন্তুষ্ট মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িয়াছে। তো তারপরে দেখেন যে 6 নাম্বার, দ্বিতীয় পক্ষের উক্তরূপ বেআইনি কার্যকলাপের দরুন আশু গুরুতর শান্তিভঙ্গের আশঙ্কা বিরাজ করিতেছে। দ্বিতীয় পক্ষের উক্ত রঙ্গ বেআইনি কার্যকলাপ অনেক সাক্ষী ঘটনাস্থলে উপস্থিত থাকিয়া প্রত্যক্ষ করিয়াছেন এবং অনেক সাক্ষী হুমকি ধামকি শ্রবণ করিয়াছেন। সাক্ষীগণ তাহাদের সাক্ষী প্রথম অভিযোগ আদালতে প্রমাণ করিবে। অতএব প্রার্থনা উপরোক্ত কারণাধীন অবস্থাধীন ন্যায় বিচারের স্বার্থে দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে আইনগত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে এবং আহ ইত্যবসরে বাদ দিয়ে লেখেন লেখেন যে এছাড়া লেখেন এছাড়া দ্বিতীয় পক্ষকে স্থিত অবস্থায় বজায় রাখার নিমিত্তে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশ দানের যথাবিহিত আদেশ দানে সুবিচার করিতে মর্জি হয়। এই জায়গায় অ্যাকচুয়ালি বেদখলের ঘটনা ঘটে নাই, কিন্তু হুমকি ধামকি করে গেছে, ভাঙচুর করে গেছে, তাই যে যার মতো যাতে থাকে এই মর্মে মামলাটা দায়ের করা হয়েছে। তো তফসিল দেখেন, তফসিল মোটামুটি যা আছে। আর এই জায়গায় এই ধরনের মামলায় 145-এর সত্য পাঠ দেয়া লাগে, দেখেন সত্য পাঠ। হ্যাঁ, এই দরখাস্তের লিখিত বিবরণ আমার কথা মতে লেখা হবে, লেখা এবং তাহা সত্য, এই সত্যতাই নিজ নাম স্বাক্ষর করিলাম, স্বাক্ষর শাহ আলম খোকন, সত্য পাঠকারী। না, 44-এ লাগবে না। আর হুবহু আমাদের যে 145 ধারা যে লিখিত আপত্তি, এটা তো আপনারা এতটুকু তো একটা ধারণা পাইছেন যে মামলা কিভাবে লিখতে হয়। যে বিজ্ঞ অতিরিক্ত জেলা পিটিশন মামলা না, এত এত প্রথম পক্ষ এত দ্বিতীয় পক্ষ ধারা বিষয়, আর সাক্ষীরা থাকলে সাক্ষীকে নাম, আর যে মামলা মামলা করার সময় ঘটনার তারিখ, ঘটনার সময়, ঘটনা স্থল, এগুলা দিয়ে তারপর বিনীত নিবেদন। এই যে তাহলে এটা যদি আমরা দেখি যে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ পিটিশন মামলা নং এত নাসির উদ্দিন প্রথম পক্ষ, নং সদানন্দ ঋষি গং দ্বিতীয় পক্ষ, ফৌজদারি কার্যবিধির কত ধারা? 145 ধারা, দ্বিতীয় পক্ষগণের পক্ষে জবাব দাখিল প্রসঙ্গে। তো দরখাস্তে উপরোক্ত নং মকদ্দমায় দ্বিতীয় পক্ষগণের পক্ষে বিনীত নিবেদন এই যে প্রথম পক্ষ নানা মিথ্যা অলিক কাহিনীর অবতারণা করিয়া দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে অযথা হয়রানি পেরেশানি করার জন্য বিজ্ঞ আদালতের ভ্রান্তি জন্মাইয়া এক প্রসিডিং এর আদেশ হাসিল করিয়াছে। এমত অবস্থায় নিম্নলিখিত কারণ হেতু মূলে অত্র মামলার দায় হতে দ্বিতীয় পক্ষগণকে অব্যাহতি দিয়ে মামলা নথিজাত হওয়া আবশ্যক। এখানে আর একটা ফরম্যাট আমরা পেলাম, দেখেন নর্মালি আমরা এই প্রেয়ার বা প্রার্থনা এটা করি কোথায়? একেবারে শেষে না ভাই? কিন্তু এই ফরম্যাটে দেখেন এই জায়গা বলছে এই প্রেয়ার লেখছে আগে, আর হেতুবাদ মানে যে 1 2 3 4 5 6 7 8 এই হেতুবাদ লেখছি হচ্ছে কি পরে। আর এই জায়গায় একেবারে লাস্টে আমরা যে লিখি এমত অবস্থা ইতিতাং, এটা কি এখানে আছে? নাই। তাহলে আপনি ইচ্ছা করলে প্রেয়ার আগেও লিখতে পারেন, আবার এই আগে যতটুকু লিখছেন এটুকু কোথায় লিখতে পারেন? লাস্টে গিয়েও লিখতে পারেন। উভয়ই সঠিক, কোনোটাই কি ভুল না, লাস্টে লেখাই সমীচীন। এই জায়গায় আর একটা আপনার ফরম্যাট দেখানো হইলো কি, মানে এই জায়গাও লিখতে পারে। অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন যে গোপালগঞ্জের মামলা এক ফরম্যাটে করে, দেখবেন যে ঢাকা কোর্টের মামলা আর একভাবে লেখছে, কিন্তু কোনোটাই কিন্তু ভুল না, যে জায়গা যেটা প্রচলিত আছে। কোনটা লিখবেন? হ্যাঁ, আপনার যেটা ইচ্ছা নিচেও লিখতে পারেন, আবার এই জায়গা লিখলেও লিখতে পারেন। হ্যাঁ, তাহলে নিচেই দিবেন। এই যে দেখেন, অতএব প্রার্থনা মেহেরবানি করিয়া নিম্নলিখিত কারণ ও হেতুমূলে উক্ত দ্বিতীয় পক্ষকে অত্র মামলার দায় হতে অব্যাহতি জেনে সুবিচার করিতে মর্জি হয়। ইতিতাং নর্মালি প্রেয়ার বা প্রার্থনা যেটা এটা আসে সবার শেষে। তারপরে হেতুবাদ সমূহ আমরা কখনো লিখি নাই, আমরা সর্বদাই লিখি কি দ্বিতীয় পক্ষে বিনীত নিবেদন এই যে, বা প্রথম পক্ষে বিনীত নিবেদন এই যে। সো এটা না লিখে আপনি হেতুবাদও লিখতে পারেন। তারপরে যে এগুলো তো আমরা যা জানি যে যা যা বলছে সবকিছু কি করব, অস্বীকার করবো, এই হচ্ছে কথা। সো আমরা এই জায়গা বড় 2টা মামলার ফরম্যাট দিছি, আপনাদের একটু হোমওয়ার্ক দিই। নেক্সট দিন বাসা থেকে
144 আর 145 ধারার দুইটা মামলা লিখে আনবেন, আপত্তি লাগবে না, শুধু কি লিখবেন? মামলা লেখেন। 144 আর 145, এই যে আমি যেভাবে বলছি এটা তো বড় আকারে বললাম, মানে আপনি আপনার মতো করে শর্ট করে লিখে আনবেন। কি কি বলেন তো? 144 আর 145। আর আমাদের মেইন সিআরপিসি শুরু হবে আগামী ক্লাস থেকে। এটা বলতে পারেন যে এতদিন কি সিআরপিসি শুরু হইলো, এতদিনে শুরু হইছে। এতদিন হচ্ছে আপনার বিয়ে বাড়িতে গেলে পিঠা খাওয়াই, শরবত খাওয়াই, তাই। কিন্তু আসল ভাত মাংস মাছ এগুলো খাওয়া হবে এরপর থেকে। ওই যে এফআইআর মামলা কিভাবে করে, তদন্ত কিভাবে করে, বিচার পদ্ধতি, আসল সিআরপিসি শুরু হবে রোববার থেকে। ইনশাল্লাহ সবাই আসবেন, এই আর কি। ঠিক আছে, ভালো থাকেন, অনলাইনে যারা আছেন ভালো থাকেন। আমাদের 5 নাম্বার প্রশ্ন পর্যন্ত হয়ে গেল সাজেশনের, আগামী দিন আমরা 6 নাম্বার থেকে পড়বো। আর যে হোমওয়ার্ক দিছি হোমওয়ার্কটা করে নিয়েন, 144 আর 145 ধারা মামলার মুসাবিদা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।